ओके, तो ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আজকে ক্লাস 12-এর যে ইউনিট 1 ফার্স্ট ইউনিট হুইচ ইজ ইলেকট্রোস্ট্যাটিক্স, তো সেটা শুরু করব। এর আগে যে ভিডিওগুলো ইউটিউবে আমি আপলোড করেছি, আমি ইউনিট 2 থেকে শুরু করেছি। এখন ইউনিট 2 এর ভিডিওই চলছে, যেটা কারেন্ট ইলেকট্রিসিটি। ইউনিট 1টা করা হয়নি, তো ইউনিট 1টা আজকে থেকে শুরু করলাম। তো যাদের ইউনিট 1 এখনও হয়নি তাদের জন্য স্পেশালি বলছি যে তারা ভালো করে ফলো করবে, আর যাদের হয়ে গেছে তারাও যদি চাও ফলো করতে পারো, দেখতে পারো, আরেকবার রিভিশন হয়ে যাবে। আচ্ছা, শুরু করি। তো ইউনিট 1 হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ, এবং এই স্থির তড়িতের আন্ডারে তোমাদের বইতে দেখতে পাবে টোটাল 4টে চ্যাপ্টার আছে। তো ফার্স্ট চ্যাপ্টার যেটা, সেটা খুবই ছোট। এখানে ইলেকট্রোস্ট্যাটিক্সের একদম যে বেসিক কিছু কনসেপ্ট, বেসিক কিছু কথাবার্তা, সেগুলোই বলা আছে। ওখানে ম্যাথমেটিক্যাল তেমন কিছু নেই। তো ওই চ্যাপ্টারটা আমি তোমাদের বলবো, তোমরা একটু নিজেরা পড়ে নেবে, আশা করি বুঝতে পারবে। আমি কিছু কিছু জিনিস ওই চ্যাপ্টারের দিয়ে বলে শুরু করব, তা না হলে শুরু করা যাবে না। তো আমি মূলত যে 3টে চ্যাপ্টার আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, আর থার্ড চ্যাপ্টার হচ্ছে ক্যাপাসিট্যান্স অ্যান্ড ক্যাপাসিটার। এই 3টে চ্যাপ্টার মূলত আলোচনা করব আমি। ওকে, তো শুরু করি। ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড শুরু করার আগে আমি যেমন বললাম যে ফার্স্ট চ্যাপ্টার যেটা, অ্যাকচুয়ালি এটা ফার্স্ট চ্যাপ্টার না, তোমাদের বইতে এটা সেকেন্ড চ্যাপ্টার। তো ফার্স্ট চ্যাপ্টারটা যেটা, তার একটুখানি কনসেপ্টস আমাদের দরকার পড়বে, আদারওয়াইজ সেটা শুরু করা যাবে না। তো যে কনসেপ্টটা আমাদের দরকার পড়বে সেটা আমি একটু বলে তারপর শুরু করছি। আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক্স এখানে কি নিয়ে আলোচনা হবে? প্রথমত, ইলেকট্রোস্ট্যাটিক্সের বাংলা হচ্ছে স্থির তড়িৎ। এবার তড়িৎ, স্থির মানে তো আমরা বুঝি, তড়িৎ মানে কি সবাই আমরা জানি? হোয়াট ইজ ইলেকট্রিসিটি? তড়িতের ইংরেজি হচ্ছে ইলেকট্রিসিটি। তো এক্ষেত্রে তড়িৎ মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আধান বা চার্জ। ইলেকট্রিসিটি, চার্জ বা আধান, এদের মিনিং কিন্তু একই। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে চার্জ বা আধান কি। তো আমরা ছোটোবেলায় মানে ক্লাস 8-এ সম্ভবত কুলম্বের সূত্র কিন্তু ছিল, ওখানে কিন্তু আধানের কথা ছিল। দুটো আধান পরস্পরের মধ্যে বল প্রয়োগ করে, আকর্ষণ বল বা বিকর্ষণ বল, সেই বলের মান কত, সেই বিষয়টা অল্প স্বল্প ছিল যতদূর আমি জানি। যাই হোক, তোমাদের মনে আছে কি না সেটা আমি জানি না, তো আমি একটু বলে নিয়েই শুরু করছি। আধান কি? আমাদের এই নেচার, আমাদের এই প্রকৃতি, বা ফর দ্যাট ম্যাটার তুমি ভাবতে পারো আমাদের এই ইউনিভার্স, তো এই ইউনিভার্সের কিন্তু দুটো এন্টিটি। আমি যেটা সব সময় বলি ফিজিক্স বইতে যেটা লেখা থাকে, একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে শক্তি, ম্যাটার অ্যান্ড এনার্জি। এবার এই ম্যাটার কি দিয়ে তৈরি? ম্যাটারকে ভাঙলে দেখা যায় যে ম্যাটার পরমাণু দিয়ে তৈরি। এবার পরমাণুর মৌলিক কণা কারা? পরমাণু আবার কি দিয়ে তৈরি? তোমরা সবাই জানো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার মানে আমাদের চারপাশে যত পদার্থ আছে তারা প্রত্যেকেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে তৈরি। এবার এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে নিউট্রনকে বাদ দিলে প্রোটন এবং ইলেকট্রন, এই দুই ধরনের মৌলিক কণার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এদের একটা বিশেষ ধর্ম আছে। যে ধর্মের জন্য, মানে এদের মধ্যে একটা বিশেষ কিছু আছে যেটাকে আমরা ধর্ম বলছি বা বৈশিষ্ট্য বলছি, যার জন্য দুটো প্রোটন যদি পাশাপাশি থাকে, ধরো এটা একটা প্রোটন, এটা একটা প্রোটন, এরা কিন্তু পরস্পরকে বিকর্ষণ করে। আবার দুটো ইলেকট্রন যদি পাশাপাশি থাকে, ধরো এটা একটা ইলেকট্রন, এটাও একটা ইলেকট্রন, এরাও পরস্পরকে কী করে? বিকর্ষণ করে। কিন্তু একটা প্রোটন আর একটা ইলেকট্রন যদি পাশাপাশি থাকে, এরা আবার পরস্পরকে কিন্তু আকর্ষণ করে। বোঝা গেল আমি কি বলছি? এই প্রোটন এবং ইলেকট্রন, এই দুই ধরনের মৌলিক কণার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যার জন্য ওরা কি করে? পরস্পরের প্রতি বল প্রয়োগ করে। দুটো প্রোটন পরস্পরকে বিকর্ষণ করে, দুটো ইলেকট্রনও পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু একটা প্রোটন আর একটা ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করে।
তো এই বলের কারণ হিসাবে এই যে ওরা একজন আরেকজনের উপরে বল প্রয়োগ করে, এর কারণ হিসাবে বলা হয়েছে যে এদের মধ্যে এমন কিছু আছে যার জন্য ওরা একে অপরের উপর বল প্রয়োগ করে। সেই এমন কিছু জিনিসটাই হচ্ছে আধান। এটা অ্যাকচুয়ালি জিনিস না, মানে জিনিস বলতে আমরা পদার্থ বুঝি, এটা কিন্তু পদার্থ না। হ্যাঁ, আধান একটা বৈশিষ্ট্য বা একটা ধর্ম, তার মানে এদের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য বা এমন একটা ধর্ম আছে যার জন্য এরা একে অপরের উপর বল প্রয়োগ করে। এবং অবভিয়াসলি দুটো প্রোটন বা সমস্ত প্রোটন, একটা পদার্থের মধ্যে যত প্রোটন আছে সব প্রোটনের মধ্যেই সেই যে ধর্মটা সেটা একই রকম, এটাই হওয়া স্বাভাবিক। সব ইলেকট্রনের মধ্যেও সেই ধর্মটা একই রকম হওয়া উচিত। কিন্তু যেহেতু দেখো বলের প্রকৃতি দুটো প্রোটনের মধ্যে একরকম, দুটো ইলেকট্রনের মধ্যেও ওই রকমই, কিন্তু প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যেহেতু বলের প্রকৃতিটা বিপরীত, সেই জন্য বিজ্ঞানীরা যেটা অনুমান করেছেন বা যেটা বলেছেন সেটা হচ্ছে এটা, যে প্রোটনের মধ্যে ধর্মটা দুজনেরই আছে, ইলেকট্রনের মধ্যেও ওই ধর্মটা আছে, প্রোটনের মধ্যেও আছে, কিন্তু এই ধর্মটা বিপরীত। অর্থাৎ প্রোটনের মধ্যে যে আধানটা আছে, আধান দুজনেরই আছে, এই আধানটা যে ধরনের, ইলেকট্রনের আধানটা অবশ্যই তার বিপরীত ধরনের। তা না হলে দুটো প্রোটন পরস্পরকে বিকর্ষণ করে, দুটো ইলেকট্রনও পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু একটা প্রোটন আর একটা ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করতো না। ওকে, তো যেহেতু এই ধর্মটা প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে বিপরীত ধরনের, তাই এদের নামকরণ করা হয়েছে, এদেরকে দুটো সাইন অ্যাসাইন করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রোটনের আধান বলা হয়েছে যে প্রোটনের আধান হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ, এবং একটা প্রোটন বা একটা ইলেকট্রনের যে আধানের মান এটা সমান, এই আধানের মানটা হচ্ছে এটাকে লেখা হয়। প্রোটন যদি হয় তাহলে +1.6 × 10⁻⁻19 কুলম, আর যদি ইলেকট্রন হয় তাহলে এটা সেম আধান, শুধু মানটা মাইনাস। ওকে, এবার এই যে আধানের মানটা, এটাই কিন্তু আধানের সর্বনিম্ন মান। আমাদের প্রকৃতিতে এর চেয়ে কম আধান বা এর ভগ্নাংশ সম্ভব নয়। যদিও তোমরা হায়ার স্টাডিজে দেখতে পারবে যে কোয়ার্ক নামে এক ধরনের পার্টিকেল আছে যার আধান কিন্তু এর ভগ্নাংশ হতে পারে, হয়। তবে বর্তমানে এই ক্লাসের জন্য এটুকু জানলেই আমাদের চলবে যে এটাই হচ্ছে আমাদের প্রকৃতিতে আধানের সর্বনিম্ন মান। পরিষ্কার? তাহলে আধান কি, এই বিষয়টা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। আধান হচ্ছে প্রোটন এবং ইলেকট্রনের একটা বিশেষ ধর্ম, যে ধর্মের জন্য ওরা পরস্পরের প্রতি বল প্রয়োগ করে। এবার এই বলটা সম্পর্কে আমরা ডিটেলস পড়ব এই চ্যাপ্টারে, একদম বলের মান বের করব, দিক বের করব, বলটা কতটা স্ট্রং বা উইক, সেই বলের প্রভাবে কি কি হয়, সব কিছুই আমরা পড়ব। কিন্তু তার আগে এটা আমাদের জানতে হবে যে এই বলটা অ্যাকচুয়ালি কী ধরনের বল, মানে এটা কি কোনো ডিরাইভড ফোর্স নাকি কোনো ফান্ডামেন্টাল ফোর্স? তো তার উত্তর হচ্ছে যে এটা কিন্তু ফান্ডামেন্টাল ফোর্স। অর্থাৎ আমাদের দেখবে, তোমরা হয়তো ক্লাস 11-এ ফার্স্ট চ্যাপ্টারে পড়ে থাকবে যে আমাদের নেচারে এখনও অবধি 4 রকমের ফান্ডামেন্টাল ফোর্সের অস্তিত্ব পাওয়া গেছে, বা যত রকম ফোর্স আমাদের নেচারে আছে তাদের মধ্যে 4টা ফোর্সকে বলা হয় ফান্ডামেন্টাল ফোর্স। তো একটা ফার্স্ট যেটা, সেটা তোমরা পড়ে এসছো, সেটা হচ্ছে গ্র্যাভিটেশন, হুইচ ইজ দ্য উইকেস্ট অ্যামং দোজ 4 ফোর্সেস। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এটা, দ্যাট ইজ ইলেকট্রিক ফোর্স। অ্যাকচুয়ালি সেকেন্ড ফোর্সটার নাম দেখবো তোমাদের লেখা আছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স মানে একটা ভ্যারাইটি অফ ফোর্সের কম্বিনেশন, কিন্তু তার মধ্যে এটা একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা দুটো আধানের মধ্যে ক্রিয়া করে, এটাও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মধ্যেই পড়ে। সো ইট ইজ এ ফান্ডামেন্টাল ফোর্স, মৌলিক বল। আচ্ছা, এছাড়া আরও দুটো ফোর্স তোমরা পড়বে, সেটা হচ্ছে একটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, আর একটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। তো আমাদের এই চ্যাপ্টারে বা এই ইউনিটে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সম্পর্কে। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা পড়ে এসেছি। তো গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মধ্যে যেটা বেসিক ডিফারেন্স, আমরা অনেক ডিফারেন্স দেখতে পাবো পড়তে পড়তে, তার মধ্যে যেটা বেসিক ডিফারেন্স আপাতত মনে হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে উই নো দ্যাট গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ, বাট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মে বি রিপালসিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ বোথ। কখনো এটা রিপালসিভ, কখনো অ্যাট্রাকটিভ। পরিষ্কার?
আচ্ছা, আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যখন আমরা ফোর্সের ক্যালকুলেশন করব, আমরা যখন সূত্র শিখব তখন দেখতে পাবো, ওটা তখনই বলবো, তাও এখানে একটুখানি বলে দেই। সেটা হচ্ছে এটা কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের চাইতে অনেক 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 গুণ স্ট্রং, অ্যাপ্রক্সিমেটলি 10⁻38 গুণ স্ট্রং। দুটো প্রোটন পরস্পরকে যে বলে আকর্ষণ করে ডিউ টু গ্র্যাভিটেশন, আর দুটো প্রোটন পরস্পরকে যে বলে বিকর্ষণ করে, আমরা যদি অনুপাত করি এফ ইলেকট্রোস্ট্যাটিক আর এফ গ্র্যাভিটেশনাল, দেন দ্য রেশিও বিকামস দিস, অ্যাপ্রক্সিমেটলি দিস, অর্থাৎ প্রায় 10⁻38 গুণ বেশি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো ইমাজিন করতে পারো যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কতটা স্ট্রং। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে যে কোনো বস্তুকে আমরা আহিত বা চার্জড কখন বলি। চার্জড বডি বলতে আমরা কি বুঝি? সাপোজ আমার হাতেই পেনটা আছে। আচ্ছা, এবার যদি আমি প্রশ্ন করি যে এই পেনটা কি আহিত এই মুহূর্তে, দ্য অ্যান্সার ইজ নো, এটা আহিত নয়। যদি প্রশ্ন করি এর ভেতরে কি আধান আছে, দ্য অ্যান্সার ইজ ইয়েস, এর ভেতরে প্রচুর আধান আছে, কারণ এটা অ্যাটম দিয়ে তৈরি, এর মধ্যে কোটি কোটি অ্যাটম আছে, প্রত্যেকটা অ্যাটম প্রোটন ইলেকট্রন নিউট্রন দিয়ে তৈরি, প্রোটন এবং ইলেকট্রনের আধান আছে, সুতরাং এরও আধান আছে। কিন্তু এটা আহিত নয়। কেন আহিত নয়? কারণ আমরা জানি একটা পরমাণুতে যে সংখ্যক, যদি জেড সংখ্যক প্রোটন থাকে তাহলে ঠিক জেড সংখ্যকই ইলেকট্রন থাকে। সুতরাং জেড সংখ্যক প্রোটনের যে পজিটিভ আধান সেটা হচ্ছে প্লাস জেডি, এই যে ইয়ের মান এটা, আর জেড সংখ্যক ইলেকট্রনের যে নেগেটিভ আধান সেটা হচ্ছে মাইনাস জেডি। সো দ্য নেট চার্জ অফ অ্যান অ্যাটম ইজ 0। তার মানে অ্যাটম ইলেকট্রিক্যালি নিউট্রাল, এটা তোমরা জানো। এবার এটার মধ্যে যতগুলো পরমাণুই থাক না কেন, প্রত্যেকটা পরমাণুই ইন্ডিভিজুয়ালি নিউট্রাল। সো সামগ্রিকভাবে এই পেনটাও নিউট্রাল, ইট ইজ নট চার্জড, ইলেকট্রিক্যালি নিউট্রাল, কিন্তু চার্জ কিন্তু ভিতরে আছে। দ্য অ্যামাউন্ট অফ টোটাল পজিটিভ চার্জ অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ ইজ ইকুয়াল, দ্যাটস ওয়াই ইট ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। পরিষ্কার? এবার আমি যদি এটাকে একটু রাব করি, ধরো আমার চুলে যদি ঘষি, তোমরা এটা জানো, ছোটোবেলা থেকে আমরা এগুলো এক্সপেরিমেন্ট করেছি, তো তাহলে কি হবে? তখন এটা চার্জড হয়ে যায়, তখন এটা ছোটো ছোটো পেপারের টুকরোকে অ্যাট্রাক্ট করে, ঠিক কি না? তাহলে তখন কি হয়, কি পরিবর্তন হয় এর মধ্যে? অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে, ধরো একটা অবজেক্ট এটা এ, আরেকটা অবজেক্ট এটা বি। অ্যাট দিস মোমেন্ট অফ টাইম দিস টু আর ইন্ডিভিজুয়ালি ইলেকট্রিক্যালি নিউট্রাল, কেউই আহিত নয়। এবার আমি একটার সাথে আরেকটাকে রাব করলাম, ঘর্ষণ করলাম। ঘর্ষণ করার পর এমন হতে পারে যে এ হয়তো পজিটিভ চার্জে আহিত হয়ে গেছে, বি নেগেটিভ চার্জে আহিত হয়ে গেছে। এটাই হয়, একটা পজিটিভ চার্জে আহিত হয়, একটা নেগেটিভ চার্জে আহিত হয়, এবং অ্যামাউন্ট অফ চার্জ যে আধানে ওরা আহিত হবে সেটা ইকুয়াল হয়। কেন হয়? কারণ আহিতকরণের যে প্রক্রিয়াটা হচ্ছে ইলেকট্রনের স্থানান্তরণ, অর্থাৎ ইলেকট্রন একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে চলে যায়। তাহলে যদি এটা প্লাস হয়ে থাকে তাহলে তুমি কি বলতে পারো যে এইখান থেকে কিছু সংখ্যক ইলেকট্রন এইখানে চলে গেছে। ধরো এন নাম্বার অফ ইলেকট্রন যদি এখান থেকে চলে গিয়ে থাকে, তাহলে এটার আধান হবে মাইনাস এনই আর এটার আধান হবে প্লাস এনই। কেন? খুব সিম্পল, দুজনেই ইলেকট্রিক্যালি নিউট্রাল ছিল, তার মানে নাম্বার অফ প্রোটনস আর নাম্বার অফ ইলেকট্রনস দুজনের মধ্যেই ইকুয়াল ছিল। এখন কি হয়েছে? ঘষার ফলে একটা থেকে আরেকটাতে কিছু লুজ ইলেকট্রন চলে গেছে, ফলে যেখান থেকে গেল সেটা পজিটিভ হয়ে যাবে, সেখানে পজিটিভ চার্জের আধিক্য হয়ে যাবে, আর যেখানে গেল সেখানে নেগেটিভ চার্জের আধিক্য হয়ে যাবে। সো দে উইল নো মোর রিমেইন ইলেকট্রিক্যালি নিউট্রাল, এখন ওরা চার্জড হয়ে যাবে। পরিষ্কার? এবং দুজনের আধানের মান কিন্তু সমান হবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আহিতকরণের প্রক্রিয়া। তোমরা ফার্স্ট চ্যাপ্টারটা একটু পড়বে যে কীভাবে বস্তুকে আহিত করা হয়। আরও দুই একটা প্রক্রিয়া আছে, যেমন আবেশ দ্বারা আহিত করা যায়, টাচ করে আহিত করা যায়, ওকে, এর ঘর্ষণের মাধ্যমে আহিত করা যায়। তো সেই বিষয়গুলো একটু রিডিং পড়বে, আশা করি পড়লে বুঝতে পারবে। তো আহিতকরণের প্রক্রিয়াটা বুঝলে, এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে আধানের কোয়ান্টাইজেশন অফ চার্জ। আমি একটু আগে বললাম যে আহিতকরণের প্রক্রিয়া কি, যে কোনো বস্তু কিভাবে আহিত হয়? ইলেকট্রন স্থানান্তরণের মাধ্যমে। যে কোনো বস্তু, ধরো এটা একটা অবজেক্ট,
এই অবজেক্টটাকে যদি আহিত করতে হয়, তুমি যে পদ্ধতিতেই আহিত করো না কেন, সামহাউ এর থেকে কিছু ইলেকট্রন চলে যেতে হবে বাইরে, অথবা কিছু ইলেকট্রন বাইরে থেকে এর মধ্যে আসতে হবে। প্রোটন মুভ করতে পারে না, কারণ প্রোটন তোমরা জানো যে নিউক্লিয়াসের ভেতরে থাকে, সেখানে একটা খুবই শক্তিশালী নিউক্লিয় বল কাজ করে, তো ওখান থেকে প্রোটন মুভ করা সম্ভব না। ওকে, আর প্রোটন মুভ করলে পদার্থটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ ওর অ্যাটমিক নাম্বার চেঞ্জ হয়ে যাবে। দ্যাট ইজ নট পসিবল। তো ইলেকট্রনের স্থানান্তরের মাধ্যমেই কিন্তু বস্তু আহিত হয়। এবার কোনো একটা বস্তু যে আধানে আহিত, ধরো কোনো একটা বস্তু কিউ আধানে আহিত, প্লাস বা মাইনাস কিউ আধানে আহিত। এবার এই প্লাস বা মাইনাস কিউ এর মানটা কত হবে? তো আমরা কিন্তু একটা জিনিস বলতে পারি যে এর মানটা সব সময় n ইন্টু ই হবে, হোয়ার n ইজ অ্যান ইন্টেজার। n একটি পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ হবে না এটা। কেন? তার যে যুক্তি সেটা খুবই সিম্পল, সেটা আমরা শিখে আসছি। কারণ আমরা জানি প্রকৃতিতে সর্বনিম্ন আধান বা ইউনিট অফ চার্জ যদি বলো সেটা এটা, এর থেকে কম আধান সম্ভব না। আর ইলেকট্রন, প্রোটন এরা তো আর ভগ্নাংশ হয় না, এদের নাম্বার, কোনো একটা অ্যাটমের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে বা যতগুলো প্রোটন থাকে সেই নাম্বারটা তো একটা পূর্ণ সংখ্যা। তাহলে কোনো একটা পদার্থ যখন আহিত হবে তখন কি হবে? তার থেকে পূর্ণ সংখ্যক ইলেকট্রন বাইরে চলে যাবে, অথবা বাইরে থেকে পূর্ণ সংখ্যক ইলেকট্রন আসবে। সুতরাং তার যে আধানের মান সেটা অবশ্যই একটা ইলেকট্রনিক আধানের সরল গুণিতক হবে। বোঝা গেল? এনটা কি? একটা পূর্ণ সংখ্যা, সুতরাং ওর আধানের মানটা সবসময় হবে এই যে ইউনিট অফ চার্জ, যেটা ইউনিট মানে একক না, কিন্তু আমি বলছি যে আধানের সর্বনিম্ন মান যেটা, তার সরল গুণিতক হতেই হবে। কারণ আমরা জানি যে ইলেকট্রন ভগ্নাংশ হয় না, ভগ্নাংশ সংখ্যক ইলেকট্রন একটা থেকে আরেকটাতে চলে যেতে পারবে না, বা অন্য কোথাও থেকে কোনো বস্তুর মধ্যে আসতেও পারবে না। সো দিস প্রিন্সিপল ইজ কল্ড কোয়ান্টাইজেশন অফ চার্জ, অর্থাৎ চার্জের মান কোয়ান্টাইজড, যে কোনো মান হতে পারবে না। চার্জের মান কি হতে পারবে? ই হতে পারবে, 2e হতে পারবে, 3e হতে পারবে, 4e হতে পারবে, ne হতে পারবে। যদি বলো যে কোনো একটা বস্তুর আধান 2/5e, দিস ইজ নট পসিবল। আশা করি বোঝা গেছে। সো দিস প্রিন্সিপল ইজ কল্ড কোয়ান্টাইজেশন অফ চার্জ। আচ্ছা, আরেকটা জিনিস বলি এই প্রসঙ্গেই, সেটা হচ্ছে কনজারভেশন অফ চার্জ। এগুলো ফার্স্ট চ্যাপ্টারে আছে কিন্তু, হ্যাঁ, আমি ফার্স্ট চ্যাপ্টারটা একটু ডিসকাস করে নিচ্ছি যেটুকু আমার লাগবে। সো হোয়াট ইজ কনজারভেশন অফ চার্জ? কনজারভেশন অফ চার্জ মানে হচ্ছে, তোমরা জানো তোমরা তো কনজারভেশন প্রিন্সিপল অনেক পড়ে আসছো ফিজিক্সে এই অবধি। কনজারভেশন অফ এনার্জি, মেকানিক্যাল এনার্জি, কনজারভেশন অফ মোমেন্টাম, তাই না? তো এটাও হয় সেই রকমই। আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, আধান সংরক্ষিত থাকে, মোট আধান সবসময় একই থাকবে। যেমন ধরো আমি এই এক্সাম্পলটা দিয়ে বলি, এ আর বি দুটো বস্তু ছিল, ঘর্ষণের আগে এদেরকে ঘর্ষণ করা হয়েছিল, আমি বলেছিলাম একটু আগে। ঘর্ষণের আগে এদের মধ্যে টোটাল আধান যা ছিল, এরা দুইজনেই অনাহিত ছিল, নেট আধান কত ছিল? 0 ছিল। একটু ভাবো, বিফোর ফ্রিকশন এদের মধ্যে এদের নেট আধান যেটা ছিল 0 ছিল, এরও 0 ছিল, এরও 0 ছিল, সুতরাং টোটাল আধানও 0 ছিল। এবার আফটার ফ্রিকশন কি হলো? এটা প্লাস এনি আধানে আহিত হয়ে গেল, এটা মাইনাস এনি আধানে আহিত হয়ে গেল, কিন্তু মোট আধান এখনও কত আছে? অ্যাড করো, 0 আছে। সো আধান কিন্তু ক্রিয়েট হয়নি, এখানে ধ্বংসও হয়নি। এমন হয়নি যে এখানে কিছু আধান নষ্ট হয়ে গেছে, এখানে নতুন করে আধান জন্ম নিয়েছে, কিচ্ছু হয়নি। কি হয়েছে? শুধু রিডিস্ট্রিবিউশন হয়েছে, একটা থেকে আরেকটায় চলে গেছে। দ্য টোটাল অ্যামাউন্ট অফ চার্জ রিমেইনড সেম, আগেও যা ছিল এখনও তাই আছে। সো দিস প্রিন্সিপল ইজ কল্ড কনজারভেশন অফ চার্জ। চার্জ ক্যান নাইদার বি প্রডিউসড নর বি ডেস্ট্রয়েড। দ্য অ্যামাউন্ট অফ টোটাল চার্জ ইন অ্যান আইসোলেটেড সিস্টেম অলওয়েজ রিমেইনস কনজার্ভড। বুঝতে পারছো? তো এইটুকু মোটামুটি আমার বলার ছিল ফার্স্ট চ্যাপ্টার থেকে। এবার আমরা ইলেকট্রিক ফিল্ড যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে সরাসরি প্রবেশ করতে পারবো। চলো, ওকে, তো শুরু করি ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা শুরু হবে কুলম্বের সূত্র দিয়ে, কুলম্বস ল, খুব ফেমাস সূত্র এবং তোমরা ছোটো ক্লাসে পড়েওছো। এখন আমরা এতক্ষণ কি জানলাম? আধান কাকে বলে, আধানের কোয়ান্টাইজেশন মানে কি, আধানের কনজারভেশন মানে কি,
কিভাবে কোনো বস্তু আহিত হয়, আহিতকরণের যে বেসিক প্রিন্সিপল সেটা কি। তো আমরা এবার যেটা জানবো সেটা হচ্ছে যে দুটো আধান যদি পাশাপাশি থাকে তারা পরস্পরের প্রতি যে বল প্রয়োগ করে আমরা জানি বলটা কত। এবার আমরা বলের মানে ঢুকে যাব এবং তারপরে এখান থেকে শুরু হবে গাণিতিক প্রক্রিয়া, অর্থাৎ সেই বলের এফেক্টে কি কি হয়, তার আশেপাশে কি হয়, অন্য কোনো আধান থাকলে কি হবে, তার এনার্জি কত হবে, সে মুভ করলে পরে তার ত্বরণ কত হবে যদি মুভ করার মতো অবস্থায় থাকে, বিভিন্ন বিষয় আলোচনা করব। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা সেটা জেনে নেই যে দুটো আধান যদি পাশাপাশি থাকে, সাপোজ এটা একটা বিন্দু আধান Q1, ধরো এটা প্লাস আধান, আরেকটা বিন্দু আধান Q2, এটাও ধরো প্লাস আধান, আমি সেম টাইপের আধান নিলাম, বিপরীত নিলেও কোনো অসুবিধা নেই। ধরো এরা পরস্পর থেকে আর দূরত্বে আছে, তো এরা পরস্পরের প্রতি বল প্রয়োগ করবে, এই ক্ষেত্রে বিকর্ষণ বল প্রয়োগ করবে, এই আধানটা এই দিকে বল প্রয়োগ করবে, এই আধানটা এই দিকে বল প্রয়োগ করবে, দুটো বলের মান কিন্তু একই। একটাকে যদি ক্রিয়া বলো আরেকটাকে প্রতিক্রিয়াও বলতে পারো নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে। ওকে, এবার কুলম্ব বলেছে যে এই বলের মানটা হবে F ইকুয়াল টু, আমি একবারে লিখে দিচ্ছি, K ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে বলের মান। তো বোঝা যাচ্ছে কিসের কিসের উপরে কিভাবে ডিপেন্ড করছে বলটা। এবার এখানে যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটা খুব ইম্পর্টেন্ট। দিস কনস্ট্যান্ট K ডিপেন্ডস আপন medium and system of unit chosen, অর্থাৎ তুমি Q1 Q2 R এবং F এদের মানগুলোকে কোন এককে প্রকাশ করছো তার উপর ডিপেন্ড করবে, আর অবশ্যই যার উপর ডিপেন্ড করবে সেটা হচ্ছে মিডিয়াম, অর্থাৎ আধান দুটো কোন মাধ্যমে রাখা আছে। ক্লিয়ার? এটা হচ্ছে কুলম্ব সূত্রের একদম সাধারণ গাণিতিক রূপ। এবার আমরা এটাকে একটু এক্সটেন্ড করব এবং বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন একক পদ্ধতিতে, এসআইতে, সিজিএস পদ্ধতিতে, যে দুটো কমন একক পদ্ধতি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, অন্তত এই দুটো একক পদ্ধতিতে এই কুলম্ব সূত্রের চেহারা বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে কীরকম হবে সেই রূপগুলো আমি এইবার কিন্তু লিখব। ওকে, তো দেখো, প্রথমে আমরা চলে যাচ্ছি ইন এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রটা এরকম হবে, F ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ওই যে কে ছিল, ওই কেটাকে এই ক্ষেত্রে লেখা হয় 1/4πε0। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমের ক্ষেত্রে, ফ্রি স্পেস এর ক্ষেত্রে সূত্রের চেহারাটা এরকম। এবার এখানে একটা রাশি দেখা যাচ্ছে হুইচ ইজ এপসাইলেন 0। এই এপসাইলেন 0-র পরিচয় হচ্ছে, এটাকে বলে হচ্ছে পারমিটিভিটি বা ইলেকট্রিক্যাল পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এটাকে অ্যাকচুয়ালি সঠিকভাবে বলতে গেলে এটাকে বলে অ্যাবসোলিউট পারমিটিভিটি, পরম তড়িৎ ভেদ্যতা, কোনো মাধ্যমের পরম তড়িৎ ভেদ্যতা। তো এটা কোন মাধ্যম? শূন্য মাধ্যম। তো শূন্য মাধ্যমের পরম তড়িৎ ভেদ্যতা এর মান আছে, এর মান হচ্ছে ইকুয়াল টু 8.854 ইন্টু 10⁻⁻12 এসআই ইউনিট। এর ইউনিট আমরা একটু পরে বের করব। বোঝা গেল? তো এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এটা। এবার এই এপসাইলেন 0-র মান যদি এখানে পুট করো তাহলে এই পুরো জিনিসটা 1/4πε0 এর মানটা আসে অ্যাপ্রক্সিমেটলি 9 ইন্টু 10⁻9, তাই সূত্রটা এরকম দাঁড়ায়। তো আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব তখন আমরা এটা ইউজ করব, কারণ তখন আমাদের মান ক্যালকুলেট করতে হবে। আদারওয়াইজ যখন কোনো এক্সপ্রেশন ডিরাইভ করব, ফর্মুলা ডিরাইভ করব, তখন এটাকে এইভাবেই রেখে দিব 1/4πε0। আচ্ছা, এবার আসি ফ্রি স্পেস না হয়ে যদি অন্য কোনো মিডিয়ামে আধান দুটো থাকে, ফর এনি আদার মিডিয়াম এফ ইজ 1/4πε, এটা এপসাইলন নট হবে না, এটা হবে এপসাইলন ইন্টু
Q1 Q2 বাই আর স্কোয়ার। শূন্য মাধ্যম হলে এপসাইলন জিরো হয় বা এপসাইলন নট হয়, অন্য যে কোনো মাধ্যম হলে পরে ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা এখানে বসবে, বাস। সূত্রটা হচ্ছে জেনারেল সূত্রটা তুমি এটা বলতে পারো, শূন্য মাধ্যম হলে এই এপসাইলনের জায়গায় বসবে এপসাইলন নট হুইচ হ্যাজ এ ভ্যালু অফ দিস। ওকে, আচ্ছা এবার আসি ইন সিজিএস। ইন সিজিএস ফর ফ্রি স্পেস the law becomes F equal to 1 by epsilon 0 Q1 Q2 by R square। এই এপসাইলন জিরো হচ্ছে সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং এর মান হচ্ছে 1। সো দ্য ফর্মুলা রিডিউসেস টু দিস Q1 Q2 by R square। অ্যান্ড ফর এনি আদার মিডিয়াম the formula is, বুঝতেই পারছো কী হবে, 1 by epsilon Q1 Q2 by R square। এটা হচ্ছে যে মাধ্যমে তুমি আধান দুটো রাখা আছে সেই মাধ্যমের পরম তড়িৎ ভেদ্যতা সিজিএস পদ্ধতিতে। এসআইতে হলে 1 by 4 পাই এপসাইলন হয়, সিজিএসে অনলি 1 by epsilon হয়। বোঝা গেল? আচ্ছা এবার এই যে এপসাইলনগুলো আমি লিখেছি, এই যে এপসাইলন লিখেছি, এই এপসাইলনগুলোকে না আরেকটা রাশি দিয়ে রিপ্লেস করা যায়। সেই রাশিটাকে বলে হচ্ছে তড়িৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ইংরেজিতে বলে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। তো সেটাকে আমরা আগে ডিফাইন করে নিই, তারপরে আমরা এই এপসাইলনকে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে, যেটাকে কে লেখা হয়, সেটা দিয়ে রিপ্লেস করব। ওকে, তো চলো। আচ্ছা তার আগে একটা কথা বলে নেই, আমাদের কিন্তু আমরা যত ফর্মুলা ডিরাইভ করব এবং বেশিরভাগ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের কিন্তু কুলম সূত্রের এই যে চারটা রূপ, এই চারটা রূপের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হবে এইটা, দ্যাট ইজ এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে যে চেহারাটা দেখতে পাচ্ছ, এই যে এটা আমাদের সবচেয়ে বেশি 99% কেসে আমরা এটা ইউজ করব। আমাদের সমস্ত প্রবলেম বললাম যেরকম 99% প্রবলেমই কিন্তু শূন্য মাধ্যমের ক্ষেত্রেই থাকবে, আশা করা যায় আর কি। ওকে, সো এটা মনে রাখতে হবে। এই ফর্মুলাটা, যত ফর্মুলা ডিরাইভ করব আমরা এই চ্যাপ্টারে, পরের চ্যাপ্টারে, সবই এই চেহারাটা আমরা ইউজ করব কুলম সূত্রের। বাকিগুলো অকেশনালি ইউজ হবে কোনো কোনো জায়গায়, কিন্তু এটা সবচেয়ে বেশি ইউজ হবে। ওকে, এবার চলে যাচ্ছি যে কথাটা আমি বলছিলাম, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে। তো দেখো, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এনি মিডিয়াম। ডাইইলেকট্রিক কনস্ট্যান্টকে কে লেখা হয়, কে ইজ ইকুয়াল টু এফ ইন ভ্যাকুম ডিভাইডেড বাই এফ ইন এনি এফ ইন দ্যাট মিডিয়াম। বলে দিচ্ছি ব্যাপারটা কি। ধরো দুটো আধান আছে Q1 Q2, পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আর দূরত্বে আছে। ধরো এটা কোনো একটা মাধ্যমে রাখা আছে, শূন্য মাধ্যম না, অন্য কোনো মাধ্যমে রাখা আছে। তাহলে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে হচ্ছে এদের মধ্যে বর্তমানে যে বলটা ক্রিয়া করছে, ধরো সেই বলটা হচ্ছে FM, এফ ইন দিস মিডিয়াম ইজ FM। এবার এই আধান দুটোকে যদি আমি শূন্য মাধ্যমে রাখতাম, মানে এই মাঝখানের মাধ্যমটা যদি শূন্য মাধ্যম বা ভ্যাকুয়াম হতো, তো সেই ক্ষেত্রে বলটা যদি FV হয়, অর্থাৎ এখন কোথায় রাখা আছে, এখন কোনো একটা পার্টিকুলার মিডিয়ামে আছে, আর এই আধান দুটিকে তুমি যদি শূন্য মাধ্যমে রাখতে, অর্থাৎ ভ্যাকুয়ামে রাখতে, তাহলে এদের মধ্যে বল কিন্তু আলাদা ক্রিয়া করতো। কারণ আমরা জানি বলের মান মাধ্যমের উপর ডিপেন্ড করে, মাধ্যমের উপরে ওই যে কনস্ট্যান্ট কে, ওটা ডিপেন্ড করে। সো এই ক্ষেত্রে বলের মান ধরলাম আমরা FB। পরিষ্কার? তো কে হচ্ছে এই মাধ্যমের কে, এই যে মিডিয়ামটা, যে মাধ্যমে আধান দুটো প্রথমে ছিল, এই মিডিয়ামের কে বলতে আমরা বুঝি যে ভ্যাকুয়ামে রাখলে ওদের মধ্যে যে বল ক্রিয়া করত, তার বদলে আমি যদি এই মাধ্যমে রাখি তাতে যা বল ক্রিয়া করে, এই দুটো বলের অনুপাতকে বলে এই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ওকে, তো দেখো এদের এক্সপ্রেশন কিন্তু আমরা জানি,
আমরা এদের এক্সপ্রেশন লিখে দেই। যেমন এসআই পদ্ধতিতে তুমি যদি লেখো তাহলে এটা হবে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, আর এটা হবে 1/4πε ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। অন্য মিডিয়ামে এই যে এটা, আর শূন্য মাধ্যমে এটা, সব কিছু ক্যান্সেল হয়ে গিয়ে তোমার কি থাকবে, কে ইকুয়াল টু থাকবে ε0/ε। তার মানে কে আসলে কি, কে আসলে শূন্য মাধ্যমের পরম তড়িৎ ভেদ্যতা এবং ওই মাধ্যমের পরম তড়িৎ ভেদ্যতার অনুপাত। দ্যাটস ওয়াই এটার আরেকটা নাম আছে, এটাকে εrও লেখা হয়, হুইচ ইজ কল্ড রিলেটিভ পারমিটিভিটি, কারণ এটা দুটো পারমিটিভিটির অনুপাত, রিলেটিভ পারমিটিভিটি অফ দিস মিডিয়াম। ওকে, বুঝতেই পারছো এর কোনো ইউনিট থাকবে না, বিকজ ইট ইজ এ রেশিও অফ টু সেম কোয়ান্টিটিস, দুটো বলের অনুপাত বা দুটো তড়িৎ ভেদ্যতার অনুপাত, সুতরাং এর কোনো একক নেই, এটা পিওর সংখ্যা। এবং নন কন্ডাক্টিং মিডিয়ামের ক্ষেত্রে কে এর মান কিন্তু গ্রেটার দেন 1 হয়, নন কন্ডাক্টিং মানে কুপরিবাহী পদার্থের ক্ষেত্রে। বোঝা গেল? এবার কে কে ডিফাইন করে দিলাম আমরা, তাহলে আমরা এপসাইলনকে দেখো কি লিখতে পারি, এপসাইলনকে লিখতে পারি, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এপসাইলন নটটা নিচে হবে, দেখো ইজন্ট ইট, এপসাইলন উপরে হবে, তার মানে কে হচ্ছে আলটিমেটলি, এখানে এটা ঠিক আছে ডেফিনিশন, তো এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে একটু ভুল হয়েছিল আমাদের লিখতে, এটা হবে নিচে, এপসাইলন নটটা নিচে হবে, এপসাইলনটা উপরে হবে। সো দিস ইজ কল্ড রিলেটিভ পারমিটিভিটি অফ দিস মিডিয়াম, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। কি জিনিসটা কি সেটা তুমি এইখান থেকেও ডিফাইন করতে পারো বা এটা থেকেও ডিফাইন করতে পারো, তুমি বলতে পারো যে এটা এই দুটো বলের অনুপাত, অথবা বলতে পারো যে ওই মাধ্যমের পরম তড়িৎ ভেদ্যতা এবং শূন্য মাধ্যমের পরম তড়িৎ ভেদ্যতার অনুপাত, যেটা পছন্দ, দুটোই সংজ্ঞা, এপসাইলন আর বা কে এর সংজ্ঞা, তুমি এটাও দিতে পারো এটাও দিতে পারো, নো প্রবলেম। ওকে, আচ্ছা এবার বলি যে এটা যখন ডিফাইন হয়ে গেল, তাহলে আমরা এবার এপসাইলনকে কি লিখতে পারি, দেখো এপসাইলনকে লিখতে পারি এপসাইলন নট কে, পারি না লিখতে, কে দিয়ে আমরা এপসাইলনকে রিপ্লেস করতে পারি। দ্যাটস ওয়াই এই যে রিলেশনটা দেখো, এই যে এসআই পদ্ধতিতে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কুলম সূত্রের যে রূপটা, সেটা কি দাঁড়াবে, এফ উইল বি 1/4πε0 কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আচ্ছা এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, এটা তো এসআইতে হলো, সিজিএসে তাহলে রিলেশনটা কি, ইন এসআই এটা ঠিক আছে, এবার বলো সিজিএস এই রিলেশনটা কি হবে, ইন সিজিএসে এপসাইলন নটের মান কত, 1, দ্যাটস ওয়াই ইট উইল বি এপসাইলন ইকুয়াল টু কে। তাহলে সিজিএসে এই যে চেহারাটা দেখতে পাচ্ছ, এখানে এপসাইলনের জায়গায় সরাসরি আমরা কি লিখতে পারি, আচ্ছা এটা হচ্ছে এসআই, সিজিএসে আমরা লিখতে পারি 1/k ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার সিজিএস। ওকে, তো এই যে আমি এতগুলো রূপ বললাম কুলম সূত্রের, সেগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, কি কি বললাম, প্রথমত একদম জেনারেল যেটা, সেটা সবার প্রথমে বলেছি, সেটা হচ্ছে ফর এনি মিডিয়াম, এটা হচ্ছে ফর এনি মিডিয়াম অ্যান্ড ফর এনি সিস্টেম অফ ইউনিট, দিস ইজ দ্য ল, কুলমস ল। এবার মিডিয়াম অনুযায়ী সিস্টেম অনুযায়ী লগুলো কী কী চেহারা নেয়, লটা কী কী চেহারা নেয় সেইগুলো আমরা এইখানে লিখেছি পরপর। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে, এটা বা এটা হচ্ছে এসআই পদ্ধতিতে অন্য যে কোনো মাধ্যমে, এটা সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে, এটা সিজিএস পদ্ধতিতে অন্য যে কোনো মাধ্যমে। এবার এখানে একটা নতুন রাশি আমরা ডিফাইন করেছি যাকে বলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো সেই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের রেসপেক্টে আবার এই সূত্রগুলোকে লেখা যায়, এই যে ফর্মটা এটাকে লেখা যায় এরকম, আর এই যে ফর্মটা এটাকে লেখা যায় এরকম। ওকে, তো জেনারেলি কিন্তু আমরা এই ফর্ম দুটোকে, যে এইটা এবং এটাকে কিন্তু আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের রেসপেক্টেই বেশি লেখা দেখতে পাবো বইতে। ওকে, তো এই গেল কুলম্বের সূত্র এবং কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, বিভিন্ন রূপ। আর আমি বলেছি যে আমাদের সবচেয়ে বেশি আমরা ইউজ করব এইটা,
এই চেহারাটা, বা এটা অঙ্ক করার সময় এটা, আর থিওরিতে এটা। ওকে, আশা করি পরিষ্কার। এবার আমরা চলে যাব কুলম্ব সূত্র, এখনও শেষ হয়নি, কুলম্ব সূত্রের ভেক্টর রূপ, ভেক্টর ফর্মে কুলম্ব। যেহেতু কুলম্ব সূত্র কি, কুলম্ব সূত্র থেকে আমরা কি জানতে পারি? দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল সম্পর্কে জানতে পারি, বলের মান কত সেটা আমরা জানলাম। এবার বল তো ভেক্টর রাশি, বলের দিক আছে, তো বলের দিক নির্দেশ করবে। এই রকমভাবে আমরা কুলম্ব সূত্রটাকে কিভাবে লিখব সেইটা এবার শিখব, যেটাকে আমরা বলছি কুলম্ব সূত্রের ভেক্টর রূপ, যেটা দেখলে পরে আমরা বলের দিকটাও বুঝতে পারবো। পরিষ্কার? ওকে ওকে, তো আমরা চলে যাচ্ছি এবার কুলম্ব সূত্রের ভেক্টর রূপ। দেখো, সাপোজ একটা আধান এটা Q1 বিন্দু আধান, আরেকটা আধান মনে করো এটা Q2 বিন্দু আধান। এবার এদের পারস্পরিক দূরত্ব এটা আর। এবার ধরো আমি Q1 Q2-র উপরে যে বল প্রয়োগ করছে, আমরা ধরে নিলাম দুটোই একই জাতীয় আধান, ধরো এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে Q1 Q2-র উপরে ওই দিকে বল প্রয়োগ করবে। এই বলটার আমি নাম দিলাম F12, ফোর্স অন টু বাই ওয়ান, F12। তো এটা তো ভেক্টর। এবারে বলের মান আমরা জানি কত হবে, সেটা তো আমরা কুলম্ব সূত্র শিখলাম, আমরা লিখতেই পারবো। আমরা এই F12কে ভেক্টর ফর্মে লিখতে চাই। প্রথমে আমরা স্কেলার ফর্মে লিখি, F ইকুয়াল টু কত, 1 বাই, আমি SI-তে লিখছি ফর ফ্রি স্পেস, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কোয়ার। সো দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স। এবার দেখো, আমরা এটাকে ভেক্টর ফর্মে লিখতে গেলে কি করে লিখব? আমরা F12 লিখলাম, F12-র উপরে অ্যারো তো দিয়ে দিলাম। এবার ডান দিকে অ্যারো দিয়ে আমাকে ডিরেকশনটা ডিনোট করতে হবে। এবার কার উপরে অ্যারো দেবো? ডান দিকে যে কোয়ান্টিটিগুলো আছে তার মধ্যে Q1 Q2 স্কেলার কোয়ান্টিটি, আরকে ভেক্টর হিসাবে নেওয়া যেতে পারে, আমরা যদি ইচ্ছা করি আমরা নিতে পারি। কিভাবে? দেখো, আমরা দেখো Q1 এবং Q2 এই আধান দুটোর অবস্থান যদি জানি, তাহলে কিন্তু আরকে আমরা ভেক্টর হিসেবে ট্রিট করতে পারবো। কীরকম? সাপোজ এটা হচ্ছে মূল বিন্দু। আচ্ছা, সাপোজ এরকম ভাবি আমি, ধরো যে এটা হচ্ছে মূল বিন্দু, অরিজিন। এবার আমি নির্দেশতন্ত্র আঁকলাম এক্স ওয়াই জেড, কেমন? এবার আমরা এই মূল বিন্দু থেকে Q1 আধানটা যে বিন্দুতে আছে, ধরো এটা এ বিন্দুতে আছে, Q2 বি বিন্দুতে আছে, তো মূল বিন্দু থেকে Q1 আধান পর্যন্ত যে ভেক্টরটা, এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে Q1 আধানের অবস্থান ভেক্টর, R1 দিয়ে ডিনোট করতে পারি। অবস্থান ভেক্টর জানো তোমরা? আচ্ছা, সিমিলারলি মূলবিন্দু থেকে Q2 আধান পর্যন্ত যদি একটা ভেক্টর আঁকি, তাহলে এটা হচ্ছে Q2 আধানের অবস্থান ভেক্টর, R2, কেমন? এবার আমরা ধরলাম যে এই AB এটাও ভেক্টর এবং এর দিক এটা A টু B। তাহলে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, এটাকে এবার ভেক্টর বলবো আমরা। তাহলে আমরা লিখতে পারি ভেক্টর R1 প্লাস ভেক্টর R ইকুয়াল টু ভেক্টর R2, দেয়ারফোর ভেক্টর R ইকুয়াল টু ভেক্টর R2 মাইনাস ভেক্টর R1। এই ভেক্টরটা আমাদের জানা হয়ে গেল, এটা ভেক্টর ফর্মে আমরা লিখতে পারবো। ওকে, অসুবিধা আছে কিছু? এবার আমরা দেখতে পাচ্ছি যে এই বলের দিকটা হচ্ছে আর ভেক্টরেরই দিক, আর ভেক্টরটা যেই দিকে বলটাও সেই দিকে। তাহলে দিকটা এর মধ্যে এই ডান দিকে দিকটা ইনক্লুড করার জন্য আমরা কি করতে পারি? খুব ইজিলি আমরা দিকটা ইনক্লুড করে দিতে পারি, সেটা হচ্ছে আর ক্যাপ দিয়ে এর সাথে মাল্টিপ্লাই করে দিতে পারি। আর ক্যাপ একটা ইউনিট ভেক্টর এবং এর দিক কোন দিকে? আর এর দিকে, আর ভেক্টরের দিকে। তাহলে দিক এইটা হচ্ছে তোমার এফ বা এফ ভেক্টরটার মান, তার সাথে একটা একক ভেক্টর দিয়ে গুণ করেছি, সুতরাং হোল থিং যেটা এই জিনিসটা পুরোটা একটা ভেক্টর হয়ে গেল, দিকটাও নির্দেশ হয়ে গেল ঠিকঠাক। এবার এই আর ক্যাপটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 1/4 পাই এপসাইলন নট Q1 Q2। আচ্ছা, এটা কি? আর স্কোয়ার। এই আর মানে কি? এটা কিন্তু মড আর। ওকে, তো মড আর মানে এখানে লিখতে হবে তোমাকে R2 মাইনাস R1 তার মড তার স্কোয়ার।
আর এটা কি আর ক্যাপ মানে আর ভেক্টরের একক ভেক্টর, আর ভেক্টরটা এটা, তাহলে এটাকে লিখতে পারি R2 মাইনাস R1 ডিভাইডেড মড অফ R2 মাইনাস R1। একক ভেক্টর কী করে বের করে? ওই ভেক্টরটাকে তার মড দিয়ে ডিভাইড করতে হয়, করে দিলাম, ভেক্টরটাকে তার মড দিয়ে ডিভাইড করে দিলাম। সো আলটিমেটলি দ্য ফর্মুলা বিকামস 1/4 pi epsilon naught q1 q2 by mod of R2 minus R1 whole cube into vector R2 minus R1. This is the force on the second charge applied by the first charge in vector form. বুঝতে পারছো? এবার যদি বলা হয় হ্যাঁ তাহলে এটার উপরে ফোর্স কী করে লিখবো? এটার উপরে তো এইদিকে ফোর্স Q1 এর উপরে, সো দিস উইল বি দ্যাট উইল বি F21. F21 is nothing but minus of F12, ঠিক কিনা বলো? এই দুটো বল তো পরস্পর সমান এবং বিপরীতমুখী, এই যে F21, তার মানে ভেক্টর ফর্মে লিখতে গেলে এই ভেক্টরটার সামনে নেগেটিভ দিয়ে দিলেই হয়ে গেল। এটার সামনে জাস্ট নেগেটিভ আসবে, নেগেটিভটা তুমি এইখানে ঢুকিয়েও দিতে পারো, R2 মাইনাস R1টাকে R1 মাইনাস R2 করে দিতে পারো। ওকে, সো যার উপরেই বল আমাকে লিখতে হোক না কেন আমরা কিন্তু ভেক্টর ফর্মে এইভাবে লিখতে পারি। ওকে, ডান। তো সূত্র, কুলম্ব সূত্র আমরা শিখলাম। এবার কুলম্ব সূত্র বলতে গিয়ে আমি একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে কুলম্ব সূত্র কিন্তু কন্ডিশন আছে। যে কোনো সূত্রই, ফিজিক্সের যে কোনো সূত্র বা নীতির কিন্তু কন্ডিশন থাকে, তো কুলম্ব সূত্রেরও আছে। কন্ডিশন কি? ফার্স্ট কন্ডিশন হচ্ছে দ্য চার্জেস শুড বি পয়েন্ট চার্জেস, অর্থাৎ যে দুটো আধানের মধ্যে বল তুমি বের করবে তারা অবশ্যই বিন্দু আধান হতে হবে। যদি আধান ছড়িয়ে থাকে, বিস্তৃত থাকে, ধরো একটা গোলক, দুটা গোলক তার পৃষ্ঠে আধান আছে, পাশাপাশি আছে, তুমি সরাসরি কিন্তু কুলম্ব সূত্র প্রয়োগ করতে ওখানে পারবে না, সরাসরি প্রয়োগ করতে পারবে না। প্রয়োগ করা যাবে, করা যাবে না তা না, কিন্তু তার পদ্ধতি আলাদা। প্রত্যেকটা বিন্দুর সাথে প্রত্যেকটা বিন্দুর বের করতে হবে, তারপরে কম্বাইন করতে হবে, হুইচ ইজ এ কমপ্লেক্স প্রসেস। বোঝা গেল? তো সরাসরি প্রয়োগ করতে গেলে আধান দুটোকে কি হতে হবে? বিন্দু আধান। আরেকটা যেটা কন্ডিশন, সেটা হচ্ছে রেস্টে থাকতে হবে আধান দুটোকে। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে একটা আধান যদি গতিশীল থাকে, একটা আধান ধরো স্থির, আরেকটা আধান গতিশীল আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা যায় কুলম্বের সূত্র, আমরা প্রয়োগ করব। একটা আধান সে কোনো এক জায়গায় আছে, তার আশেপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, তড়িৎ ক্ষেত্র আমরা এখনই বলবো। তো তার মধ্যে দিয়ে দ্বিতীয় কোনো আধান যদি মুভ করতে থাকে, সে কত বল অনুভব করবে, তার ত্বরণ কত হবে, সেগুলো আমরা ক্যালকুলেশন করি, মানে সেখানে কিন্তু কুলম্ব সূত্র দিয়েই আমরা করি। সো ওখানে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হয়। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রের যাবতীয় যা যা বলার ছিল, কুলম্বের সূত্রের যত রকম ফর্ম হতে পারে সেগুলো আমি সব বললাম, এবং রেস্ট্রিকশন বা লিমিটেশনও বললাম যে কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে এবং কোন ক্ষেত্রে যাবে না। ওকে, এবার চলে যাচ্ছি নেক্সট পার্টে। ওকে, তো আমরা চলে যাচ্ছি নেক্সট টপিক, সেটা হচ্ছে ইউনিট অফ চার্জ। চার্জের ইউনিট তোমরা জানো যে এসআই পদ্ধতিতে চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব, তো আমরা সেটাকে ডিফাইন করব অ্যাকচুয়ালি। আর সিজিএস ইউনিট স্ট্যাট কুলম্ব, এবং ওটাও ডিফাইন করব, এবং এদের মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করব যে কুলম্ব আর ইএসইউ বা স্ট্যাট কুলম্বের মধ্যে কী রিলেশন। তো 1 কুলম্ব চার্জ কি সেটা আমরা আগে ডিফাইন করে নিই। আমরা জানি ইন এসআই ফর ফ্রি স্পেস দ্য ফর্মুলা কুলম্বস ল ইজ 1/4 pi epsilon naught into Q1 Q2 by R square, which is 9 into 10 to the power 9 into Q1 Q2 by R square, এটা ফর্মুলা। এবার if Q1 equal to Q2 equal to Q, R equal to 1 meter and F equal to 9 into 10 to the power 9 Newton, আমরা এই ভ্যালুগুলো চুজ করলাম। Q1 Q2 ধরে নিলাম যে এরা ইকুয়াল চার্জ, which is Q, and they are separated by a distance of 1 meter in free space obviously, because আমরা এই ফর্মটা নিয়েছি মানে ফ্রি স্পেস,
and the force between them is 9 into 10 to the power 9 Newton. So let us put these values here. We will get q square equal to 1 or q equal to plus minus 1. This is the definition. This is the definition of unit charge, and this is called 1 coulomb. Okay? কি যে শূন্য মাধ্যমে দুটি সমান মানের আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থেকে যদি পরস্পরের প্রতি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন বল প্রয়োগ করে, তাহলে ওই আধান দুটির প্রত্যেকটি এসআই পদ্ধতিতে একক আধান, যাকে আমরা 1 কুলম্ব বলি। দিস ইজ দ্য ডেফিনেশন অফ 1 কুলম্ব চার্জ। বোঝা গেল? আচ্ছা, এবার আসি সিজিএসে। সিজিএসে আমাদের ফর্মুলা কি? এফ ইকুয়াল টু q1 q2 বাই r স্কোয়ার। সো ইফ q1 ইকুয়াল টু q2 ইকুয়াল টু আগের মতোই q, r equal to 1 centimeter and f equal to 1 dyne, then q becomes plus minus 1. So this is called ESU of charge. ESU একটা ইউনিট সিস্টেমের নাম, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সিজিএস ইউনিট বলতে আমরা যেটা বুঝি সেটা এইটা অ্যাকচুয়ালি। ইলেকট্রোস্ট্যাটিক্সে এই সিস্টেমটাকে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বলে। এটার আরেকটা নাম হচ্ছে স্ট্যাট কুলম্ব, স্ট্যাট সি। ওকে, কি ডেফিনিশন কি? একই রকম, দুটি সমমানের আধান শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 সেমি দূরে থেকে যদি পরস্পরের প্রতি 1 ডাইন বল প্রয়োগ করে, তাহলে তারা সিজিএস পদ্ধতিতে একক আধান এবং তাদের প্রত্যেকটিকেই আমরা বলবো 1 ইএসইউ অফ চার্জ অথবা 1 স্ট্যাট কুলম্ব। এখন আমরা জানতে চাই যে এই 1 কুলম্ব আর 1 স্ট্যাট কুলম্ব বা 1 ইএসইউ এদের মধ্যে রিলেশন কি। দেখো, রিলেশন between coulomb and stat coulomb। তো ধরো আমরা ধরে নিলাম প্রথম থেকেই যে 1 কুলম্ব ইকুয়াল টু n স্ট্যাট কুলম্ব। এবার আমরা দুটো আধান নিলাম, দুটোই হচ্ছে, অর্থাৎ আমরা নিলাম এরকম, দেখো q1 equal to q2 equal to 1 coulomb, r equal to 1 মিটার, এবং f ক্যালকুলেট করব। তাহলে f equal to কি হবে? 9 into 10 to the power 9, 1 into 1 by 1 square নিউটন, that is equal to 9 into 10 to the power 9 নিউটন। তার মানে 1 কুলম্ব দুটো আধান বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকলে এত নিউটন বল তারা পরস্পরের প্রতি প্রয়োগ করে। ওকে, এবার এই বলের মানটাকে আমি করে দিচ্ছি ডাইন, সিজিএস করে দিচ্ছি, এখানে লিখি। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে 9 into 10 to the power 14 ডাইন। আর এই পাশে এফ এর ফর্মুলাটা সিজিএসে লিখে দিচ্ছি। এই পাশে সিজিএস করে ফেলেছি, তো এই পাশে সিজিএস করলে কি হবে? আমাদের 1 কুলম্বের দুটো আধান ছিল এবং 1 কুলম্ব মানে আমি কত ধরেছিলাম? n স্ট্যাট কুলম্ব। সো আমাদের এই ফর্মুলাটা দাঁড়াবে n into n ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার, কারণ আমরা ডিস্ট্যান্সটা 1 মিটার নিয়েছিলাম। তো এখানে বসালে আমাকে সিজিএস এর ফর্মুলায় যখন পুট করব তখন এটা হয়ে যাবে 100 সেন্টিমিটার তার স্কোয়ার। আর আধান দুটোর মান আমরা 1 কুলম্ব নিয়েছিলাম এবং 1 কুলম্ব ইকুয়াল টু n স্ট্যাট কুলম্ব ধরেছিলাম, দেয়ারফর দুটো আধানেরই মান বসবে n n। তাহলে এটা কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি n স্কোয়ার ইকুয়াল টু 9 into 10 to the power 18 or n equal to 3 into 10 to the power 9. So very simple, 1 coulomb is equal to 3 into 10 to the power 9 stat coulomb. So this is the relation between the units of charge in SI and CGS. ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিক আমাদের হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপল। দ্য প্রিন্সিপল অফ, দেখো সুপারপজিশন খুব ইম্পর্টেন্ট। আমরা যত নিউমেরিক্যাল প্রবলেম করব তার বেশিরভাগই কিন্তু এই চ্যাপ্টারের অন্তত পক্ষে সুপারপজিশন প্রিন্সিপলের উপরেই বেসড। আচ্ছা, বিষয়টা কি দেখো,
বিষয়টা হচ্ছে আমরা তো দুটি বিন্দু আধানের মধ্যে বল বের করতে জানি। ধরো এখানে একটা আধান আছে Q1, এখানে একটা আধান আছে Q2, এদের মধ্যে বল আমরা জানি কত, কুলম্ব সূত্র দিয়ে বের করে ফেলতে পারি, এর উপরে কত বা এর উপরে কত। এবার ধরো থার্ড একটা আধান আছে Q3 এখানটায়, ধরো আমাকে এর উপরে বল বের করতে হবে, কি করব? তো অ্যান্সার হচ্ছে, ধরে নিতে হবে যে আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাবতে হবে যে প্রত্যেকটা আধান একা একা আছে। অর্থাৎ যখন Q1কে আমি কনসিডার করছি, দেখো Q3-র উপরে ও বল প্রয়োগ করবে, ও বল প্রয়োগ করবে। তো যখন আমি Q1-এর দরুন এর উপরে কত বল প্রযুক্ত হচ্ছে বের করব, তখন ধরবো Q2 নেই। সিমিলারলি যখন Q2-র জন্য বের করব তখন ধরবো Q1 নেই। এইভাবে যদি আরও আধান থাকে, প্রত্যেকটার জন্য আমরা ইন্ডিভিজুয়ালি এর উপরে কত কত বল প্রয়োগ হচ্ছে সেটা বের করব। ধর আমি এইখানে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো এইখানে যে বলটা ক্রিয়া করবে এর উপরে, সেটা যদি এরা ইকুয়াল চার্জ মানে ইকুয়াল লাইক চার্জ হয়, তাহলে এটা এইদিকে উইচ ইজ F13, এটা এইদিকে উইচ ইজ F23। এই দুটো বের করে তারপর কি করতে হবে, তারপর এদের লব্ধি বল বের করতে হবে। লব্ধিটা এরকম হবে, ভেক্টর লব্ধি F। পরিষ্কার? এটা হচ্ছে ভেক্টর ফর্মে এই। তো এটাই ইন জেনারেল আমরা কি লিখতে পারি? ইন জেনারেল আমরা লিখব, যদি এখানে মাল্টিপল চার্জেস থাকে এবং তার মধ্যে যে কোনো একটার উপরে বল বের করতে হয়, তো আমরা ওই একটার উপরে ইন্ডিভিজুয়াল চার্জেসের জন্য যদি বলগুলো প্রথমে বের করি, সেগুলো যদি F1 হয়, F2 হয় অ্যান্ড সো অন Fn হয়, এদের যখন আমরা ভেক্টর সাম করব, ভেক্টর সাম মানে বুঝতে পারছো, ভেক্টর সাম আমরা করতে জানি, তখন আমরা ওই আধানটার উপরে ক্রিয়াশীল লব্ধি বল জানতে পারবো। লব্ধি বলের মানও জানতে পারবো, দিকও জানতে পারবো, যদি আমরা প্রপারলি ভেক্টর সাম করি। যেমন এই ক্ষেত্রে আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে তোমাদের দেখালাম যে কি হচ্ছে। দুটো আধান ছিল Q1 Q2, তৃতীয় আধান Q3-র উপরে বল বের করতে বলা হয়েছে। Q1-এর দরুন বল এই দিকে, Q2-র দরুন বল এই দিকে। এই দুটো বলের মান কুলম্ব সূত্র দিয়ে বের করতে হবে, তারপর এদের ভেক্টর পদ্ধতিতে যোগ করতে হবে। ভেক্টর পদ্ধতিতে যোগ করতে গেলে যেটা লাগবে তোমরা জানো, ভেক্টর পদ্ধতিতে কি করে যোগ করতে হয়। √a² + b² + 2ab cos θ। তো থিটাটা দরকার পড়বে, এবি তো জানি, এবি মানে এই বল দুটোর মান। তো থিটা মানে এই কোণটা জানতে হবে, বা এই কোণটা জানলে এই কোণটা জানা যাবে। তো অবভিয়াসলি প্রবলেম যখন তোমরা সলভ করবে তখন এই কোণগুলো সামহাউ প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক দেওয়াই থাকবে। বোঝা গেল? তো এই যে প্রিন্সিপলটা, এটাকে বলে সুপারপজিশন প্রিন্সিপল। অর্থাৎ একাধিক আধান যদি কোনো জায়গায় থাকে, তো সেই ক্ষেত্রে যদি কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল বল বের করতে বলা হয়, তাহলে পরে বাকিদের জন্য ক্রিয়াশীল বল ইন্ডিভিজুয়ালি বের করে নিয়ে তারপর তাদের ভেক্টর সাম করতে হবে। দিস ইজ দ্য প্রসেস, দিস ইজ কল্ড সুপারপজিশন। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব যে চার্জ ডিস্ট্রিবিউশনটা। যদি এইখানে যেমন চার্জগুলো যে আছে, ধরো Q1 এখানে আছে, Q2 আছে, Q3 এর উপরে বল বের করবো, ধরো এটা Q4 এখানে আছে, Q5 এখানে আছে, আরও বিভিন্ন চার্জ, এইভাবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন চার্জগুলো বিভিন্ন জায়গায় বসানো আছে। তো এরকম যদি থাকে, তাহলে আমি যেরকমভাবে বললাম এভাবে করতে হবে, আলাদা আলাদা বল বের করে নিয়ে ভেক্টর পদ্ধতিতে যোগ করতে হবে। এবং যত বেশি আধান থাকবে তত কমপ্লেক্স হবে প্রসেসটা, কারণ আমরা ভেক্টর যোগ করতে গেলে আমরা জানো কী করে করতে হয়। প্রথমে দুটোকে অ্যাড করবো, যেটা লব্ধি পাবো, তার সাথে তৃতীয়টা, তার সাথে চতুর্থটা, এইভাবে করতে 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 প্রসিড করতে হবে। ওকে, তো এটা একটা লেন্দি প্রসেস গেল। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমরা এর পরে বলবো, সেটা হচ্ছে যদি চার্জ ডিস্ট্রিবিউশনটা কন্টিনিউয়াস হয়। কন্টিনিউয়াস মানে ধরো একটা শিট আছে, এরকম ধরো একটা শিট আছে, এই শিটের মধ্যে ধরো চার্জ আছে, বা ধরো একটা এরকম লাইন আছে, ধরো এই লাইনটার উপরে চার্জ আছে, কন্টিনিউয়াসটা চার্জ ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, বা একটা ধরো একটা এরকম বস্তু, তার হোল ভলিউমের মধ্যে চার্জ আছে। ওকে, এবার ধরো এই শিটটা থেকে কিছু দূরে এখানে একটা আধান আছে Q0, বা এই লাইনটা থেকে কিছু দূরে এখানে একটা আধান আছে Q0, বা এই ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন আছে, এখান থেকে কিছু দূরে Q0 আধান আছে, এই জায়গায় Q0 আধান আছে। তো এর উপরে এই আধানের জন্য ক্রিয়াশীল বলের মান কি করে বের করতে হবে। তো এটাও সুপারপজিশন প্রিন্সিপলই হবে, কিন্তু এখানে কি এরকমভাবে করা যাবে? কারণ আমরা তো ইন্ডিভিজুয়াল চার্জগুলোর মান জানি না, এখানে চার্জটা ডিস্ট্রিবিউটেড আছে। বোঝা গেল? তো এই ক্ষেত্রে বের করতে গেলে আমাদের কিসের সাহায্য নিতে হবে তোমরা অনুমান করতে পারছো। এই ক্ষেত্রে বের করতে গেলে আমাদের ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। সেটা কি করে করতে হবে আমি একটু পরে বলছি। ওকে,
ওকে, তো যেটা বলছিলাম, কি বলছিলাম, যে যদি চার্জ ডিস্ট্রিবিউশনটা কন্টিনিউয়াস হয়, যেমন ধরো একটা লাইনের উপরে চার্জ আছে, বা একটা প্লেনের উপরে চার্জ আছে, বা একটা সলিড ভলিউমের উপরে চার্জ আছে, 3D অবজেক্টের ভেতরে চার্জ আছে, তো সেই ক্ষেত্রে পার্শ্ববর্তী কোনো বিন্দুতে যদি কোনো আধান থাকে তার উপর ক্রিয়াশীল বল কী করে ক্যালকুলেট করতে হয়। তো একটা একটা করে আসি। ফার্স্ট হচ্ছে লাইন চার্জ ডিস্ট্রিবিউশন যদি তোমার কাছে থাকে, সেই ক্ষেত্রে কী করে করবে। লাইন চার্জ ডিস্ট্রিবিউশন মানে কি, ধরো এটা একটা লাইন, এই লাইনের উপরে চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। তো এক্ষেত্রে টোটাল আধান যদি জানো যে এই লাইনটার উপরে টোটাল আধান কত আছে, টোটাল চার্জ কত আছে, তাহলে তুমি এখানে একটা কোয়ান্টিটি তোমাকে হিসাব করে নিতে হবে, দ্যাট ইজ কল্ড লাইন চার্জ ডেন্সিটি ল্যামডা, হুইচ ইজ টোটাল চার্জ অন দিস লাইন কিউ ডিভাইডেড বাই দ্য লেন্থ অফ দিস লাইন। তার মানে চার্জ পার ইউনিট লেন্থ, এটা তোমাকে আগে জেনে নিতে হবে। আর যদি এটা সরাসরি তোমার কাছে সাপ্লাইড থাকে তাহলে কোনো প্রশ্নই নেই আর কোনো, তখন তুমি কি করবে, এখানে এই যে কোনো জায়গায় একটা লাইন সেগমেন্ট নাও, ভেরি স্মল, হুইচ ইজ ডিএল। সেখান থেকে ধরো তোমার এই অবজারভেশন পয়েন্ট এটা, ধরো এখানে তোমার Q0 টেস্ট চার্জটা আছে এবং এর উপরে ক্রিয়াশীল তোমাকে বল বের করতে হবে। তো এখান থেকে ডিস্ট্যান্স যদি আর হয়, তাহলে ডিউ টু দিস পার্ট অনলি, এই যে ডিএল সেগমেন্টটা, এই ডিএল সেগমেন্টের জন্য Q0-র উপরে কত ফোর্স অ্যাক্ট করবে সেটা আগে বের করো, হুইচ উইল বি স্মল, দ্যাটস ওয়াই we will write it df. So df will be 1/4 pi epsilon naught into কি হবে, ইন্টু হবে এই ডিএল এর মধ্যে যে অ্যামাউন্ট চার্জ আছে আমরা ধরে নিলাম সেটা dq, স্মল লেন্থ স্মল চার্জ, ইন্টু q0 ডিভাইডেড বাই r স্কোয়ার। নাও হোয়াট ইজ dq? dq মানে কি, dq মানে এটুকুর মধ্যে কত চার্জ আছে। সো দিস ইজ নাথিং বাট ল্যামডা ডিএল। ল্যামডা যদি তোমার জানা থাকে বা বের করে নেওয়া থাকে এইভাবে, তাহলে ল্যামডা ডিএল, ইউনিট লেন্থে ল্যামডা, তাহলে ডিএল লেন্থে ল্যামডা ডিএল। সো দিস ইজ 1/4 pi epsilon naught ইন্টু Q0 ল্যামডা বাই আর স্কোয়ার ডিএল। এটা হচ্ছে কি বের করলাম আমি, এইটুকুর জন্য এই যে এই জায়গাটুকু ডিএল লেন্থ, এই ডিএল লেন্থের জন্য, ডিএল লেন্থে যে পরিমাণ আধান আছে তার জন্য Q0 আধানের উপর ক্রিয়াশীল বল। এবার আমাকে এই সমগ্র যে তারটা বা সমগ্র যে চার্জ ডিস্ট্রিবিউশনটা আছে সেটার দরুন টোটালের উপরে কত বল ক্রিয়া করবে সেটা বের করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই বিভিন্ন বিন্দুতে এরকম ডিএল ডিএল, এটাকে আমরা ডিএল 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 সমষ্টি ধরতে পারি, তাদের জন্য ক্রিয়াশীল প্রত্যেকটা বল বের করতে পারি। এখান থেকে ধরো এটার জন্য যেটা বের করলাম সেটা মনে করো এটা হচ্ছে ডিএফ, এখানে একটা ডিএল নাও তার জন্য একটা ডিএফ এইদিকে আসবে, এখানে একটা ডিএল নাও তার জন্য ডিএফ এইদিকে আসবে, এরকম সব ডিএফগুলো আসবে। এবার এই ডিএফগুলোর ভেক্টর সাম করতে হবে, দ্যাট মিনস দ্য প্রসেস ইজ ইন্টিগ্রেশন। দেয়ারফোর এফ উইল বি ইন্টিগ্রেশন অফ ডিএফ ফ্রম 0 to L। এবার এই লিমিটটা সিচুয়েশন ওয়াইজ হবে, অর্থাৎ তোমাকে যে প্রবলেমটা দেওয়া থাকবে তার মধ্যে লিমিট কী হবে সেটা তোমার মেনশন করাই থাকবে, সিচুয়েশন ওয়াইজ লিমিট পুট করতে হবে। ওভার দ্য লেন্থ তোমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে, কিন্তু এটা মনে রাখবে কিন্তু ভেক্টর পদ্ধতিতে করতে হবে। দ্যাটস ওয়াই ইট উইল বি 0 to L। আচ্ছা, আমরা তাহলে ভেক্টর পদ্ধতিতে যেহেতু ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে এই যে ডিএফ এটাকেও ভেক্টর ফর্মে লেখাই ভালো, এর সাথে একটা আর ক্যাপ মাল্টিপ্লাই করে দাও, একটু আগে শিখেছি আমরা, তাই না। সাপোজ এটাই তোমার অরিজিন, তাহলে এটাকে যদি ভেক্টর ধরো, যে পয়েন্টে এই Q0 চার্জটা আছে, তাহলে এই পয়েন্টের এটা পজিশন ভেক্টর, বাস। এবার তোমার ফোর্সটা ওইদিকে হচ্ছে, সুতরাং তুমি আর ক্যাপ দিয়ে এর সাথে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা ভেক্টর ফর্ম হয়ে গেল। এখন এটার ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে 1/4 pi epsilon naught ইন্টু Q0 ল্যামডা আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ ডি। এটা যদি একটা স্ট্রেট লাইন হয় একরকম রেজাল্ট হবে, যদি অন্য ধরো একটা যদি সেমি সার্কেল হয় তাহলে আরেক রকম রেজাল্ট আসবে। তোমরা সেগুলো প্রবলেমের মধ্যে পাবে, আমি করাবো সেই প্রবলেমগুলো, যে স্ট্রেট লাইন হলে কী হবে, স্ট্রেট লাইনটা যদি ইনফাইনাইট লেন্থের হয় তাহলে কী হবে, যদি একটা সেমি সার্কুলার কোনো একটা কন্ডাক্টর মনে করো, তার মধ্যে মনে করো চার্জ ডিস্ট্রিবিউট আছে ইউনিফর্মলি, তো তার সেন্টারে কত হবে, তো সেই ক্ষেত্রে লিমিট আলাদা বসবে, ইন্টিগ্রেশনের রেজাল্ট আলাদা আসবে।
সো হোয়াট এভার বি দ্য লিমিট অফ দ্য ইন্টিগ্রেশন, ইন জেনারেল তুমি তোমাকে কি করতে হবে, তোমাকে একটা স্মল সেগমেন্টের জন্য এখানে ফোর্স বের করে নিয়ে সেই ফোর্সের ইন্টিগ্রেশন করতে হবে। তবে মনে রাখতে হবে ইন্টিগ্রেশনটা কিন্তু ভেক্টরিয়ালি করতে হবে। ওকে, কারণ এটা ফোর্স, তুমি ফোর্সের সামেশন করছো, সো এটা স্কেলার করলে কিন্তু হবে না। ওকে, আচ্ছা, এটা গেল লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। নাম্বার 2, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন কি? সাপোজ এরকম একটা শিট আছে, এই শিটের মধ্যে চার্জ আছে। ওকে, এর পাশে কোথাও একটা পয়েন্ট আছে আর ডিস্টেন্সে, মনে করো এখানে একটা Q0 চার্জ আছে, তোমাকে এর উপরে ফোর্স বের করতে হবে। সো এবার তুমি কি করবা, এবার এখান থেকে তোমাকে সিগমা বের করতে হবে। সিগমা ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এরিয়া। ধরো এর সারফেস এরিয়া হচ্ছে এ আর টোটাল চার্জ এর মধ্যে আছে কিউ, সো চার্জ পার ইউনিট এরিয়া ইজ কিউ বাই এ, ইট ইজ কল্ড সারফেস চার্জ ডেন্সিটি সিগমা। তো এটা যদি বের করে ফেলো তাহলে তোমার এফ বের করবে যখন, কি করে বের করবে, এখানে ছোট্ট কোথাও একটা সারফেস নাও ডিএ, ধরো এই সারফেস এরিয়াটা হচ্ছে ডিএ, তো তার মধ্যে ডিকিউ অ্যামাউন্ট চার্জ আছে, তার দরুন কত ফোর্স, এটা ডিএফ, তার ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন ডিএফ উইল বি ইন্টিগ্রেশন অন দ্য সারফেস হবে। এবার সারফেসের উপর ইন্টিগ্রেট করতে হবে তোমাকে, এটা কিন্তু ডাবল ইন্টিগ্রাল। ওকে, সো সারফেস ইন্টিগ্রাল অফ ডিএফ, ডিএফকে তোমরা কি লিখবে, লিখবে হচ্ছে 1/4πε0 ইন্টু, ওখানে যেমন লিখেছিলে হচ্ছে তোমার ডিকিউ ইন্টু Q0, ডিকিউ এর জায়গায় লিখেছিলে ল্যামডা ডিএল, এখানে লিখতে হবে তোমাকে সিগমা ডিএ ইন্টু Q0 ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর সঙ্গে আর ক্যাপটা থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি এরকম থাকে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, ধরো এটাকে একটা ভলিউম, এর ভেতরে চার্জ একদম ভর্তি আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। তো এই ক্ষেত্রে এফ কী করে বের করবে, এই ক্ষেত্রে বের করতে গেলে তোমাকে রো বের করতে হবে, রো বের করতে হবে বা সাপ্লাইড থাকতে হবে। রো ইজ কল্ড ভলিউম চার্জ ডেন্সিটি হুইচ ইজ কিউ বাই ভি। দেয়ারফর এফ উইল বি ইন্টিগ্রেশন ওভার দ্য, এটা কিন্তু ট্রিপল ইন্টিগ্রাল, এক্স ওয়াই জেড তিনটার উপর ইন্টিগ্রেশন হবে, উইল বি ডিএফ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার দ্য ভলিউম 1/4πε0 ইন্টু রো ডিভি। এখানে একটা ডিভি নিতে হবে তোমাকে, ডিভি থেকে ধরো আর ডিস্টেন্স দূরে হচ্ছে Q0, এটা হচ্ছে ডিভি, ডিভির ভিতরে যে অ্যামাউন্ট চার্জ আছে তার জন্য যে ফোর্সটা এখানে হবে সেটা ডিএফ, তার উপরে ইন্টিগ্রেশন। তো রো ডিভি ইন্টু Q0 বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। ওকে, যদিও এই দুই টাইপের প্রবলেম আমাদের এই ক্লাসে হয়তো করতে হবে না, মেইনলি করতে হবে এই টাইপেরটা, অর্থাৎ লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, কারণ এখানে ডাবল ইন্টিগ্রেশনের ব্যাপার আছে, তো ডাবল ইন্টিগ্রেশন আমাদের করতে হবে না এই ক্লাসে। বোঝা গেল? তো আমরা শুধু পদ্ধতিটা জানলাম যে কী করে করতে হবে। যদি কন্টিনিউয়াস চার্জ, আমরা ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন থাকলে, অর্থাৎ এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, এরকম যদি থাকে, তো সেই ক্ষেত্রে তো ইন্ডিভিজুয়াল ফোর্সগুলো বের করে ভেক্টর সাম করব। কিন্তু যদি এরকম কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা একটা স্মল সেগমেন্ট নিয়ে, সেটা লাইন সেগমেন্ট হতে পারে, সেটা কোনো এরিয়া সেগমেন্ট হতে পারে, সেটা কোনো ভলিউম সেগমেন্ট হতে পারে, সেটা নিয়ে তার জন্য যে ফোর্স ডিএফ বের করব, ডিএফ বের করে তারপরে লাইনের উপর ইন্টিগ্রেট করব, না হলে সারফেসের উপরে, না হলে ভলিউমের উপরে। ওকে ওকে, তো এই ভিডিওতে এটুকুই থাক। এর পরের ভিডিওতে তোমরা কি করবে, এখানে যতগুলো এই যে নিউমেরিক্যাল আছে, এই সুপারপজিশন প্রিন্সিপালের উপরে অনেক নিউমেরিক্যাল বইতে করে দেওয়া আছে, ওগুলো আগে ট্রাই করবে। ওকে, তা আমি কিছু নিউমেরিক্যাল পরের ভিডিওতে করব এবং পরের যে টপিকসগুলো আছে এই চ্যাপ্টারে সেই টপিক্সে যাব। ওকে।